গাড়ি থামান। রাস্তার ধারে কার থামিয়ে পরশ জিজ্ঞাসা করলো। চলে এসেছি। হ্যাঁ। সকলেই গাড়ি থেকে নেমে পড়ল। পরশ আশেপাশে তাকিয়ে বলল, এখানে তো কোনো বাড়ি ঘর দেখছি না। আর একটু সামনে বাড়ি আমাদের, এই দিকটাই নেমে গেলাম। কেননা আমরা চাই না এত রাতে কোনো ছেলের গাড়িতে আমাদের কেউ দেখুক। আপনি এখন আসতে পারেন। আমাদের সাথে আসার জন্য ধন্যবাদ। আমি এখন আসতে পারি না। মানে, আমি কিন্তু বাড়িতে নিয়ে চা নাস্তা খাওয়াতে পারবো না আপনাকে। দরকার নেই। তবে আপনাদের সাথে আমিও যাব। আপনারা ঘরে ঢুকলেই আমি এখান থেকে যাব। কিন্তু কেন? না মানে অপরিচিত কোনো মেয়েকে নিজের বাড়িতে কাজ দিচ্ছি, একটা সিকিউরিটির ব্যাপার আছে না, তাই কোথায় থাকে জেনে রাখা ভালো। কিছুক্ষণ ভেবে ছোঁয়া বলল, চলুন, তবে সাথে নয়, কোনো কথা নয়, পিছু পিছু আসবেন। ঠিক আছে। ছোঁয়া রূপালী হাঁটতে শুরু করলো। তাদের পেছনে রয়েছে পরশ। রূপালী গলার স্বর ছোট্ট করে বলল, এসব বাহানা, আসলে আমার সঙ্গ ওনার ছাড়তে ইচ্ছে করছে না। কিছু দূর এসে চারিদিকে তাকিয়ে কেউ আছে কিনা দেখে নিল ছোঁয়া। কাউকে না দেখে পরশের দিকে তাকিয়ে একটা বাড়ি দেখিয়ে ছোঁয়া বলল, ওই যে, ওটা আমার বাসা, ওখানে ভাড়া থাকি। রূপালীর বাড়ি আরো পরে। ওর বাড়িও কি দেখতে হবে? কাজ করবেন আপনি, রূপালী নয়। আসছি আমি। পরশ চলে যেতে থাকলো। রূপালী বলল, কখন সকাল হবে রে? আমার আর তর সইছে না পরশবাবুর বাসা দেখার জন্য। পাগলের ডাক্তার থেকে বাবু? হুম, কাল তোর প্রথম দিন, সাথে কিন্তু আমি যেতেই পারি, নিবি না? মুচকি হেসে ছোঁয়া বলল, অবশ্যই, তোর জন্যই তো কাজটা পেয়েছি। রাগ, ক্ষোভ, হাসি, কান্না, হতাশা, স্বপ্নভঙ্গ, যেমন জীবনের স্বভাবজাত প্রবৃত্তি, তেমনই প্রেম ভালোবাসাও। প্রেম ভালোবাসা সবার জীবনে কোনো না কোনো সময়ে আসে। পরশের জীবনেও এসেছিল, যা সে ভাগ্যের কাছে হার মেনে হারাতে বসেছিল। কিন্তু সেই ভাগ্যের জোরেই আজ সে তার ভালোবাসাকে ফিরে পেল। বাকি রইল প্রেম। দুজন দুজনকে ভালোবাসলেই তো প্রেমের সূচনা হবে, ব্যাপার না। এতদিন যখন সে ভালোবাসার জন্য অপেক্ষা করতে পেরেছে, আর কিছুদিন না হয় প্রেমের জন্য করবে, সমস্যা কি? মোবাইলের গ্যালারিতে পরশের সাথে নিজের অনেক ছবি রয়েছে তোহার কাছে। অনেক বছরের বন্ধুত্ব তাদের। তোহার ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়িয়ে বিয়েটা করবে। আজ সে সফল। ইসলামী ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে সে। বয়সের দিক থেকে বড় হলেও মা বাবার বাধ্য মেয়ে সে। তার মা যখন পরশের সাথে বিয়েতে রাজি হন, তোহাও এতে দ্বিমত পোষণ করেনি। পরশকে তোহার ভালো লাগে, তবে তার মনে ভালোবাসার জন্ম নেয়নি তার জন্য। ভালোবাসার মতো মানুষ পরশ না, এমনটাও নয়। এসব নিয়ে ভাবার যেন সময়টাই পায়নি সে। জীবনসঙ্গী হিসেবে তার জন্য পরশ মন্দ হবে না, কিন্তু পরশের জন্য, হ্যাঁ, পরশ ছোঁয়া নামক একটা মেয়েকে ভালোবাসে। যদিও মেয়েটার কোনো খোঁজ সে পাচ্ছে না, কিন্তু তার মন তো ছোঁয়াতেই। তোহা চেয়েছে পরশ যেন খুঁজে পায় তার ছোঁয়াকে, কিন্তু নিজের সাথে বিয়েটা ঠিক হবার পরে এই কামনা কি সে এখনো করতে পারে? ভাবতে ভাবতে তোহার ফোনে পরশের কল আসে। রিসিভ করতে ওপাশ থেকে হাসতে হাসতে পরশ বলল, তোহা, আজ কি হয়েছে জানিস? কি? দেখি আইডিয়া করে বল। আমি আইডিয়া করতে পারছি না, তুই বল। ট্রাই কর, পারবি। এমন কিছু একটা হয়েছে যেটার অপেক্ষায় আমি ছিলাম। হুম। এমন কিছু একটা হয়েছে যেটার জন্য তোর আর আমাকে বিয়ে করতে হবে না। উচ্চ শব্দে হাসতে থাকলো পরশ। তোহার বুঝতে বাকি রইল না কি হয়েছে। সেও হেসে বলল, ছোঁয়ার দেখা পেয়েছিস? হ্যাঁ রে। কি বলিস, কিভাবে? পরশের মুখে সবটা শুনে তোহা বলল, অনেক খুশি লাগছে রে তোর জন্য। আমি জানতাম তুই খুশি হবি, তাই তোকেই আগে জানালাম। আন্টিকে কবে জানাবি? এখন না, আমি চাই ছোঁয়াই তার মন জিতে নিক। তোর বাবা আসতে আরো মাসখানেক আছে, ততদিন না হয় এই অভিনয়টা চালিয়ে যা প্লিজ। ব্যাপার না, বাট যা করার তাড়াতাড়ি করবি। তোর জন্য না হয় আমাকে বুড়ি হয়ে থাকতে হবে। 1 মাসে এত বেশিও বুড়ি হবি না বান্ধবী। দুজনেই হাসলো। কিছুক্ষণ কথা বলার পর ফোন রেখে দিল পরশ। তোহা বোঝার চেষ্টা করলো তার খারাপ লাগা কাজ করছে কিনা। না, করছে না, বরং পরশের খুশিতে খুশিই লাগছে তার। এটাই বুঝি বন্ধুত্ব। এদিকে বিছানায় হামাগুড়ি খেয়ে পরশ বলল, এই রাত প্লিজ তাড়াতাড়ি শেষ হয়ে যা,
সকালে যে আমার হবু বউ তার হবু শ্বশুর বাড়িতে পা রাখবে। সকালে বাগানে হাঁটছিলেন সাফিনা আহমেদ। এমন সময় দুই রমণীর দেখা পেয়ে একটু অবাক হয়ে তিনি বললেন। তোমাদের চিনলাম না। রূপালী বলল, সে কি, ডাক্তার সাহেব আমাদের কথা আপনাকে বলেনি? পরশের কথা বলছো? জি। না, বলেনি। এরই মাঝে পরশ এসে ছোঁয়াকে দেখিয়ে দিয়ে বলল, তোমার বান্ধবী প্রয়োজন ছিল, এনেছি। মানে? মানে তোমার সময় কাটানোর সঙ্গী এনেছি, যে তোমাকে চা খাওয়াবে, মাথা টিপে দিবে, তোমার সাথে হাঁটবে, চুল আঁচড়ে দেবে, গল্প করবে। পরশের কথা শুনতে শুনতে ছোঁয়ার দিকে তাকিয়ে দেখছেন সাফিনা আহমেদ। রূপালীও সুন্দরী, তবে ছোঁয়ার সৌন্দর্য আলাদা। স্নিগ্ধ একটা ভাব আছে তার রূপের মাঝে। মায়াভরা মুখটা যে কারো নজর কাটতে বাধ্য। এত সুন্দরী একটা মেয়েকে পরশ ভালোবাসতে পারতো, তা না করে আয়া হিসেবে নিয়োগ দিল। অদ্ভুত তার ছেলেটা। সাফিনা আহমেদ বললেন, আমার কোনো দরকার নেই বান্ধবী, তুই আমার কথা ভেবেছিস এটাই অনেক। তার কথা শুনে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পরশ বলল, কিন্তু মা, বললাম তো দরকার নেই, তুই আগে আমাকে বললে তখনই নিষেধ করে দিতাম, মেয়েটাকে আর কষ্ট করে আসতে হতো না। যাক, এসেছি যখন চা নাস্তা করে যাক। ছোঁয়া বলল, থাক আন্টি, আজ আমরা আসি। না, সে চলবে না, আমার বাড়ির উঠোনে আসলে ভেতরেও যেতে হয়, চলো। ড্রয়িং রুমে এসে বসলো সকলে। কাজের মহিলা এসে চা নাস্তা দিয়ে গেলেন। সাফিনা আহমেদ বলল, চা নাও তোমরা। রূপালী ছোঁয়ার দিকে চা বাড়িয়ে দেওয়ার সময় বেখেয়ালি বশত তার হাতে চা পড়ে যায়। রূপালী বলে ওঠে। সরি রে। সাফিনা আহমেদ তাড়াহুড়ো করে বললেন, পরশ, ওকে বেসিনে নিয়ে হাতটা ধুইয়ে আন। ছোঁয়াকে নিয়ে পরশ ডাইনিং রুমের দিকে গেল। রূপালী করুণ স্বরে বলল, আন্টি, এই কাজটি ছোঁয়ার ভীষণ দরকার। আসলে ওর বাবা নেই, বোনটার চাকরিটাও নেই, নিজেদের কোনো বাড়িও নেই। এই অবস্থায় ওর একটা চাকরি ভীষণ প্রয়োজন। বিশ্বাস করেন আন্টি, সংসার খরচ, পড়াশোনার খরচ, বাড়ি ভাড়া এসবের জন্য এই চাকরিটা ছোঁয়ার দরকার। আপনি ঠাঁই না দিলে আমার বান্ধবীর পথে পথে ঘোরা ছাড়া উপায় থাকবে না। আপনার ছেলে যখন বলেছে, নিশ্চয়ই আপনার ওর মতো একজন কাউকে দরকার এখন। আপনাদের তো অনেক টাকা, অন্তত ওর বোন চাকরি জোগাড় না করা পর্যন্ত কাজে রাখুন ওকে। ভীষণ ভালো মেয়ে ছোঁয়া। হাতটা ধুয়ে ছোঁয়া বলল, হয়ে গিয়েছে আমার। আমি দুঃখিত। কেন? আমার মা। আপনার আগে আন্টিকে জানানোর প্রয়োজন ছিল। যাক, উনি যখন চায় না, থাক। আমি মায়ের সাথে কথা বলছি। না, প্লিজ। ছোঁয়া হনহনিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। পরশ ভেবেছে তার মা সহজেই মেনে নিবে এসব, কিন্তু এমনটা যে হবে সে ভাবেনি। ছোঁয়া নিশ্চয় মনে কষ্ট পেয়েছে। আরেকবার কি মায়ের সাথে কথা বলে দেখবে সে? ছোঁয়া পরশ এসে বসলো। সাফিনা আহমেদ ছোঁয়ার দিকে তাকালেন। মেয়েটা চোখের নিচে কালি পড়েছে আর কপালে চিন্তার ভাঁজ। মনে হচ্ছে মানসিক অশান্তিতে আছে সে। মানসিক অশান্তির কারণে মানুষ শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ে। রূপালী খারাপ বলেনি, যথেষ্ট টাকা পয়সা আছে তাদের। ছোঁয়ার মতো একজন অসহায় মেয়েকে সাহায্য করতেই পারে, তাতে যদি মেয়েটার পরিবারের একটু সাহায্য হয়। সাফিনা আহমেদ বললেন, আমি ভেবে দেখলাম, আসলেই আমার একজন বান্ধবীর প্রয়োজন। সোয়া সেটা হতেই পারে, আমার আপত্তি নেই, কিন্তু এই বুড়ির সাথে বন্ধুত্ব করতে কি সোয়া রাজি? সাফিনা আহমেদের মুখে কথাগুলো শুনে যতটা না খুশি হয়েছে ছোঁয়া, তার চেয়েও বেশি খুশি হয়েছে পরশ। এটার অপেক্ষায় যেন ছিল সে। ছোঁয়া মৃদু হেসে বলল, আমি রাজি বলেই কিন্তু এসেছি। সাফিনা আহমেদ বললেন, তা তোমার বেতন নির্ধারণ হয়েছে? আপনি খুশি হয়ে যা দেন। 20,000 চলবে? রূপালী চোখ বড় বড় করে বলল, 20,000? তবে আমি গ্যারান্টি দিতে পারছি না কদিন স্থায়ী থাকবে, তাই তোমার বোনকে যত দ্রুত সম্ভব চাকরি জোগাড় করতে বলবে। ছোঁয়া বুঝতে পারলো রূপালী তাকে এসব বলেছে, আর রূপালীর জন্যই এই কাজটা সে পেয়েছে। মাথা নেড়ে সম্মতি জানালো ছোঁয়া। সাফিনা আহমেদ বললেন, তবে কাল থেকে এসো তুমি। ঠিক আছে, আজ যাই। পরশ তাদের ড্রাইভারকে বলল ছোঁয়াদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। ছোঁয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকিয়ে বলল, ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, নিজের জন্যই সবটা করা। মানে?
ইয়ে মানে মায়ের জন্য আর কি। কাল সকালে গাড়ি যাবে আপনাকে আনতে, আবার দিয়েও আসবে। রূপালী বলল। ফ্রি সার্ভিস? হুম। ছোঁয়া বলল। আজ আসি। বাড়ির ভেতরে এসে নয়নতারাকে তাড়াহুড়ো করে বেরোতে দেখলো ছোঁয়া। তাকে থামিয়ে ছোঁয়া জানতে চাইলো কোথায় যাচ্ছে সে। উত্তরে জানলো, খালার সাথে গার্মেন্টসে যাচ্ছি, দেরি হয়ে গেল বড্ড। নয়নতারাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে আসলো ছোঁয়া। সে রেগে মেগে বলল, আমি জানি ছোঁয়া তুই কি বলবি, ওখানে যেন কাজের জন্য না যাই আমি, এই তো? হ্যাঁ। পাশ থেকে আফিয়া জান্নাত বললেন, আর 2 দিন পার হলেই না খেয়ে চলতে হবে। হবে না, আমার চাকরি হয়েছে। ছোঁয়ার কথা শুনে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। নয়নতারা বলল, চাকরি হয়েছে মানে? মানে আমি চাকরি পেয়েছি। কিসের? একজন আন্টিকে দেখাশোনা করতে হবে। দেখাশোনার মানে? আয়া? আয়া হলে আয়া। আফিয়া জান্নাত তার ছেলের হাসি দিয়ে জানতে চাইলেন। বেতন কত? মাসে 20,000। 20,000 শুনে তিনি কাশতে শুরু করলেন। নয়নতারা তাকে পানি খাওয়ালো। তিনি বলল, ছোঁয়া মজা নিচ্ছে আমাদের সাথে। রূপালী বলল, না আন্টি, আসলে ওই চাকরিটা পেয়েছে। নয়নতারা বলল, আমার বোন আয়ার কাজ করবে? অসম্ভব। উফ নয়ন আপু, তুমি কিছুই জানো না। আয়ার কাজ নয়, ছোঁয়া জাস্ট তার সাথে সাথে থাকবে। ওর কাজ কি জানো? ওনার সাথে থাকা, চা বানানো, মাথা টেপে দেওয়া, হাঁটাহাঁটি করা, আর কি যেন বলছিল রে ছোঁয়া? গল্প করা। আফিয়া জান্নাত বললেন, ব্যাস এসবের জন্য 20,000? হ্যাঁ, প্রতিদিন তাদের গাড়িতে চড়ে ছোঁয়া যাবে আর আসবে, বুঝলে না? বড়লোকি কারবার এসব। নয়নতারা বলল, কাদের বাড়ি? তোরা এসব কি বলছিস? আমি কিচ্ছুই বুঝছি না। রূপালী সবটা খুলে বলল তাদের। সব শুনে আফিয়া জান্নাত বললেন, নয়ন তুই আর দ্বিমত করিস না, ভালো ফ্যামিলিতে যেতে অসুবিধা কিসের? শুনলি না ওখানে আরো কাজের লোক আছে। আমাদের ছোঁয়া তো ওই মহিলার আশপাশে থাকবে শুধু। তবু আমি যেতে চাই একবার। ছোঁয়া বলল। কাল যেও। পরশের দিকে তাকিয়ে সাফিনা আহমেদ বললেন, আমার জন্য এত ভাবিস তুই? ভাবি না? তা ভাবিস, তবে এখন এসবের প্রয়োজন ছিল না। কদিন বাদেই তোহা এবাড়ির বউ হয়ে আসবে, এমনিতেই মেতে থাকবে বাড়িটা। তোহা কিন্তু শিক্ষিকা, ভুলে যাচ্ছ তুমি। সেই সকালে যাবে, সন্ধে হয়ে যাবে বাসায় আসতে আসতে। কেননা যে ভার্সিটিতে পড়ায় ও, এখান থেকে দূরেও। মুখটা ফ্যাকাশে হয়ে গেল সাফিনা আহমেদের। পরশ হেসে বলল, ছোঁয়াকে প্রয়োজন তোমার, তুমি ওর মতোই কাউকে খুঁজছো। পরশ নিজের রুমের দিকে এগিয়ে গেল। সাফিনা আহমেদ গম্ভীর মুখে বসে রইলেন। শফিউল আহমেদ এসে বললেন, মিসেসের মুড অফ মনে হচ্ছে। আমি চেয়েছি দিন কাটানোর সঙ্গী, পুত্রবধূ নয় বান্ধবী। কিন্তু তোহা তো ব্যস্তই থাকবে, আমার জন্য সময় কোথায় হবে ওর? এই যুগের হয়ে এসব কি ভাবছো তুমি? যুগ বদলায় কিন্তু আশা তো না। তুমি আদিম যুগের শাশুড়ির মতো কথা বলছো। তোহার মতো মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে তোমার গর্ব করা উচিত। ও বাইরেও সামলাবে, তোমাকেও সামলাবে। আমি বাচ্চা নাকি? ওসব ছাড়ো, এখন তোমার বান্ধবীর কথা বলো। কখন থেকে আসবে? কাল। ক্লাস করিয়ে বের হলো তোহা। এমন সময় পরশের ফোন রিসিভ করতেই পরশ বলল, মা রাজি হয়েছে, কাল থেকে প্রতিদিন ওর দেখা পাবো। গুড নিউজ। তুই দেখা করবি না ওর সাথে? নিশ্চয় করব। ছুটির দিনে আসবো নাকি ছুটির দিনে ছোঁয়ারও ছুটি? না, ওর কোনো ছুটি নেই, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত থাকবে। পারলে ওভার টাইম করাবো। ইস, এত ভালোবাসা, বউ করে নিয়ে আয়। আনবো রে আনবো, সময় হোক। আমি চাই না হুটহাট করতে, ওর আশেপাশে থেকে মনে জায়গা করতে চাই। খুব তাড়াতাড়ি পারবি। পরশের সাথে কথা বলা শেষে ভার্সিটির শিক্ষিকা নীলার সাথে দেখা হয় তোহার। নীলা তার বান্ধবীর মতোই, তোহার ব্যাপারে সবটাই জানে সে। নীলা বলল, পরশের সাথে কথা বলছিলে বুঝি?
হ্যাঁ, ছোঁয়া কাল থেকে ওদের বাসায় আসবে। এতে তুমি খুশি হচ্ছ? হব না কেন? বুকে হাত দিয়ে বলতে পারবে তোহা পরশকে তুমি ভালোবাসো না? বাসি, তবে বন্ধু হিসেবে। ছেলে মেয়ে বন্ধু হতে পারে না এটা ভুল ধারণা। আমার মনে যেমন ওর জন্য অন্য কিছু নেই, তেমন ওর মনেও তাই। তুমি তো সবই জানো নীলা, তুমি অন্তত এসব বলো না। আচ্ছা মানলাম সেসব, কিন্তু পরশের মতো ছেলেকে হাতছাড়া করা ঠিক হচ্ছে? আমি হলে কখনোই করতাম না। পরশের মায়ের কাছে প্যাঁচ লাগিয়ে ওকে বিদায় করতাম। আমি ওদের লাইফে ভিলেন হতে চাই না, শুভাকাঙ্ক্ষী হতে চাই। আমার আর পরশে বন্ধুত্ব বোঝার ক্ষমতা তোমার নেই। রান্নাঘরে বসে পেঁয়াজের খোসা ছাড়াচ্ছেন নয়নতারা। এভাবে ছোঁয়া কারো বাসায় কাজ করবে মেনে নিতে পারছে না সে। যতই মুখে বলুক তারা শুধুমাত্র পাশে থাকলে হবে, বান্ধবী হবে, আদৌ এসব হবে কিনা এটা নিয়ে বেশ চিন্তায় আছে নয়নতারা। ছোঁয়া কি মিথ্যে বলল? আর সত্যি হয়ে থাকলেও কতটুকু সত্য? কালই ও বাড়ি যেতে হবে তার। ছোঁয়ার বদলে নিজেই কাজটি নিতে চাইবে। তার ছোট্ট বোনটা মানুষের বাড়িতে গিয়ে কাজ করবে এটা সে মানতে পারছে না। সকাল 10টা হতেই ছোঁয়ার ফোনটা বেজে ওঠে। পরশ ফোন দিয়েছে। হ্যালো। ছোঁয়া বলছেন? জি। আপনার বাড়ির সামনে গাড়ি এসেছে, উঠে চলে আসুন। আচ্ছা। ছোঁয়া ফোনটা রেখে চেঁচিয়ে বলল। কই তোমরা? আমি যাচ্ছি। নয়নতারা চুলে বেনি করতে করতে বলল। আমিও যাব। সত্যি যাবা? আমি ভেবেছি এমনিতে বলেছো। আফিয়া জান্নাত বললেন। কেন যাবি রে নয়ন? প্রথম দিন মেয়েটা কাজে যাচ্ছে, সাথে করে বোন নিয়ে যাবে, কেমন দেখায় না? তোমার মেয়ে কোথায় কাজ করতে যাচ্ছে এটা জানার প্রয়োজন আছে বলেই মনে হয় না তোমার? নাকি বেতন পাবে শুনেই খুশি হয়েছো তুমি? নয়ন, নিজেকে স্বাভাবিক করে নয়নতারা বলল। আজকাল কাউকে বিশ্বাস করতে নেই। আমি একবার দেখে আসতে চাই। রূপালী দেখেছে না? রূপালী ছোট মানুষ, কি বুঝবে? চুপসে গেলেন আফিয়া জান্নাত। ছোঁয়া বলল। আপু, তুমি ওনাকে চেনো? কালই তো বললাম তোমার সাথে একবার দেখা হয়েছে ডক্টর পরশের। একবার দেখা হয়েছে মানে কি তার সম্পর্কে সব জেনে ফেলেছি আমি? নিজের চোখে না দেখে অপরিচিত কোনো বাড়িতে তোকে পাঠাতে চাইছি না আমি। বাইরে বেরোতে বেরোতেই নয়নতারা বলল। আয় ছোঁয়া। ছোঁয়া এসে সালাম করলো তার মাকে, তারপর জড়িয়ে ধরে বলল। দোয়া করো রাফসান ভাইয়ার কাছে যেন আর হাত পাততে না হয়। রাফসান নিজেই। থাকো সব। ছোঁয়া বেরিয়ে যেতে আফিয়া জান্নাত বিড়বিড় করে বললেন। রাফসান যা করেছে ভালোবেসে করেছে, তুই ওকে বুঝলি না ছোঁয়া। আমি কখনো তোর খারাপ চাইনি, একদিন ঠিক বুঝবি তুই। টেবিলে হরেক রকমের নাস্তা সাজানো আজ। নিজের হাতে নাস্তা বানিয়েছে পরশ। সাফিনা আহমেদ বললেন। তুই এসব পারিস? আমার তো জানাই ছিল না। ইউটিউবের কামাল সব। তা কি মনে করে এসব? মন চাইলো তাই। শফিউল আহমেদ এসে বসে বললেন। আজকাল আমাদের পরশকে কেমন খুশি খুশি লাগছে না? হ্যাঁ, সেটা আমিও খেয়াল করেছি। কেন বলো তো? কেন? প্রেমের বাতাস লেগেছে তোমার ছেলের গায়ে। এমন সময় আমিও পার করেছি, তাই বুঝতে অসুবিধা হচ্ছে না। হো হো শব্দে হেসে উঠলেন তিনি। পরশ বলল। আসলেই বাবার আইডিয়া ঠিক। সাথে সাথে এই কলিং বেলটা বেজে উঠল। পরশ সেদিকে এগিয়ে গেল। সাফিনা আহমেদ মুচকি হেসে বললেন। তোহাকে ওর জন্য ঠিক করে তাহলে আমরা ভুল করিনি? দরজা খুলে ছোঁয়া ও নয়নতারাকে দেখতে পেল পরশ। নয়নতারাকে চিনতে তার অসুবিধা হলো না। মৃদু হেসে বলল। চিনেছেন আমাকে? আপনি আমাকে চিনেছেন? এতেই তো আমি অবাক। না চেনা কিছু নেই, আপনি ছোঁয়ার বড় বোন। তাদের কথা শুনে ছোঁয়া বেশ অবাকই হলো। তার বোনকে পরশ চিনেছে, কিন্তু তাকে চিনেনি সেদিন। আসলে কি জেনেনি, নাকি না চেনার ভান করেছিল? পরশের সাথে সোজা ডাইনিং রুমে এলো তারা। পরশ তাদের পরিচয় করিয়ে দিল মা ও বাবার সাথে। সাফিনা আহমেদ বসতে বললেন তাদের। নয়নতারা বলল। আমি দুঃখিত এখানে আসার জন্য। আসলে ছোঁয়ার কোথায় কাজ করতে আসছে এটা জানানোর জরুরি মনে হয়েছে আমার। শফিউল আহমেদ বললেন। অনেক ভালো করেছো মা, এখানে এসো।
এটা তো বড় বোনের দায়িত্ব। তুমি একেবারে ঠিক কাজ করেছো। এবার দেখে নাও, মানুষ হিসেবে আমরা খারাপ নই।